প্রকৌশলী মোহাম্মদ রাশিদুল আলম গাজী, এসি সুপারভাইজার কিবরিয়া সিদ্দিকী, উপসহকারী প্রকৌশলী স্মিতা বড়ুয়া ও হিসাব রক্ষণ কর্মকর্তা জাকিয়া পারভিন। মানুষ আসলে মানুষ তো নিজের অজান্তে কোনো বন্ধু হতে পারে। আমি সবসময় চেষ্টা করেছি আপনাদের সাথে কাজ করার জন্য, সবার সাথে কাজ করতে। এই প্রক্রিয়াগুলোর মাঝখানে আমি যতটুকু জানি যে আমি কারোর সাথে সরাসরি কথা বলে যে আপনাকে কাজ দিব, এই হিসেবে আমি স্পেকটাকে এইভাবে একটু ঘুরাই দিলাম যাতে আপনি কাজটা পান। মানে এটা আমার জানার মতো করা হয়নি, আমি কাজটা করি নাই। টেন্ডার প্রক্রিয়া, কেনাকাটা, স্পেসিফিকেশন তৈরি ও রক্ষণাবেক্ষণ সবকিছুই নিয়ন্ত্রণ করতেন তারা। এদের বট গাছ হিসেবে শেল্টার দিয়েছেন এই মোহাম্মদ নিজামুল কবির। তার আশীর্বাদেই অবৈধ টাকা উপার্জনের সুযোগ পায় ওই সিন্ডিকেটের সদস্যরা। সে সময় তাদের কেউ কেউ কেনেন নতুন ফ্ল্যাট, গাড়ি। মিরপুরের পীরেরবাগের এই ভবনে 1400 স্কয়ার ফিটের ফ্ল্যাট কেনেন প্রকৌশলী মনিরুজ্জামান। পার্কিংয়েও দেখা মিলল তার ব্যক্তিগত গাড়ি। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের এই ভবনেও স্বজনদের নামে কিনেছেন আরেকটি ফ্ল্যাট। নিজামুল কবির করেছেন টাকার পাহাড়। রাজধানীর আগারগাঁওয়ের 2টি ফ্ল্যাট সহ সাভারের হেমায়তপুরের আলমনগর হাউজিংয়ে এই ভবনে রয়েছে তার 4টি ফ্ল্যাট। এই ফ্ল্যাটের ভাড়া তোলেন ফিল্ম আর্কাইভের এসি সুপারভাইজার কিবরিয়া সিদ্দিকী। এই কিবরিয়া সিদ্দিকেরও ফ্ল্যাট রয়েছে এই ভবনে। সদ্য দায়িত্ব নেওয়া মহাপরিচালক বলেন, এসব অভিযোগের বিষয়ে খতিয়ে দেখা হবে, ত্রুটি মিললে ব্যবস্থা নেওয়া হবে বিধি অনুযায়ী। আমরা অবশ্যই যাচাই করে আমরা দেখব, এবং যদি দায়ী হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সরকারি বিধিবিধান অনুযায়ী সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। সংস্কৃতি রক্ষায় যখন অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটে, তখন প্রশ্ন শুধু একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেই থাকে না, কাঠগড়ায় দাঁড়ায় পুরো একটি সিস্টেম। ফিল্ম অ্যান্ড আর্কাইভের ঘটনা হয়তোবা সেই বাস্তবতারই প্রতিফলন। আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনের সন্দেহ জায়গায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে। আসসালামু আলাইকুম। বলো, মেরি বোন মেয়ে সাথে করে যাচ্ছিলাম ওদের সাথে মামুন। ওইটাই ভাবছি যে এটাই হয়তো সত্যি। ঘরে বসে দাম্পত্য কলহের অলৌকিক সমাধান, নাকি ধর্মের আড়ালে বিজ্ঞানের মারণাস্ত্র ব্যবহার করে পাতা এক ভয়ঙ্কর মরণফাঁদ? হ্যাঁ, অলৌকিকতাই মায়াজাল ছিন্ন করে এখন শত শত নারীকে ছুটতে হচ্ছে হাসপাতালের বারান্দায়। হাতের তালুতে ধোয়া ওঠা জিনের রাগ নাকি কেমিক্যালের ভয়ঙ্কর বিস্ফোরণ। এবারের পর্বে অদৃশ্য এক সাইবার চক্রের মুখোশ উন্মোচন করবে টিম আন্ডারকভার। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এখানে প্রতিদিনই আসেন আগুনে পড়া মানুষ। কেউ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন, কেউ বিদ্যুতের শর্ট সার্কিটে, আবার কেউ আগুনে লেলিহান শিখায় হারিয়েছেন শরীরের স্বাভাবিকতা। তবে গত 2 বছর ধরে এই হাসপাতালে অদ্ভুত আর রহস্যময় এক ধরনের ক্ষত নিয়ে রোগীরা হাজির হচ্ছেন চিকিৎসা নিতে। অধিকাংশই নারী এবং সবারই হাতের তালুর ঠিক মাঝখানে গভীর পোড়া ক্ষত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তাদের কেউ আগুনে পোড়ায়নি, কেউ অ্যাসিড হামলার শিকার হননি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা এসিডের চাইতে আরো ভয়াবহ। কারণ হলো যে এখানে এত ডিপ বার্ন হয়, এসিডের যেরকম ডিপ বার্ন হয় তার সাথে কয়েক গুণ বেশি ডিপ বার্ন হয়, কারণ হাতটা কেটে ফেলতে হয়। সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম 2024 সাল থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্লাস্টিক ও অ্যাসথেটিক সার্জন হিসেবে পুড়ে যাওয়া রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা 2 রোগীকে তার চেম্বারে এনেছেন বিশেষ কারণে। দুজনেরই হাতের তালু ভয়াবহভাবে দগ্ধ। আর এই চিকিৎসকের মতে এই ক্ষত সারাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা, এমনকি প্রয়োজন অস্ত্রোপচার। আচ্ছা, তুমি আসতে আগে কয়বার হাত সোজা করতে পারছেন? ডাক্তার শরীফ দুজনের সাথে কি ঘটেছে সেটি জানার চেষ্টা করলেন। দুজনের মধ্যে অদ্ভুত একটা মিল খুঁজে পাওয়া গেল, আর তা হলো দুজনই কবিরাজ বা তান্ত্রিক বাবার তদবির বা চিকিৎসা নিয়েছেন, তবে শারীরিক কোনো রোগের জন্য নয়। বোঝা গেল কবিরাজ মশাইয়ের আধ্যাত্মিকতা বলি হয়েছেন এই নাই। অন্ধবিশ্বাসের চরম মূল্য চুকিয়ে অবশেষে তার ঠাঁই হয়েছে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে। পাশের তরুণীর গল্পটা অবশ্যই একটু ভিন্ন। তিনি কোনো কবিরাজের কাছে যাননি, বরং কবিরাজই তার কাছে এসেছেন। ঘটনাটি মাসখানেক আগে। চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে রাজধানীর মোহাম্মদপুরের নির্জনের গলিতে পথ আটকান ফকির বেশে একজন কবিরাজ বাবা। পরীক্ষা দিয়ে ফিরছেন শুনে রেজাল্ট ভালো করে দেওয়ার লোভ দেখান। এরপর তরুণীর হাতের মুঠোয় কিছু দিয়ে সর্বস্ব লুটিয়ে পালিয়ে যান। পরে সে কি করলো আমি জানি না, বললো তুই না তোর পরীক্ষা ভালো হবে। এই সেই হাতে যখন দিলাম মানে আমার প্রচন্ড তাপ লাগলো। যখন সাইডে দিতে মানে চাইলাম তখন মানে বললো যদি সাইডে দেশ তাহলে তোর মানে নাক মুখ দিয়ে রক্ত আসবে, প্রস্রাবের জায়গায় বন্ধ হয়ে যাবে, তোর কাছে মানে কি আছে দিন। ভিন্ন 2 নারী, ঘটনাও একেবারে আলাদা, কিন্তু ক্ষতের ধরন একই, আবার যন্ত্রণারও একই। এটা শুধু কাকতালীয় ঘটনা নাকি এর আড়ালে রয়েছে ভিন্ন কিছু লুকিয়ে? এরা আসলে তন্ত্র মন্ত্র এই সমস্ত প্রতি খুব বেশি বিশ্বাসী থাকে, সেই কারণে তাদের এই অবস্থা। এই মুহূর্তে আমাদের কাছে 60 জনের মতো একটা তালিকা রয়েছে। এর চেয়ে ভয়ঙ্কর তথ্য হলো শুধু হাতের তালুর ক্ষত নয়, নারীদের নাভি এমনকি যৌনাঙ্গের মতো স্পর্শকাতর জায়গাও এমন ক্ষত নিয়ে আসছেন অনেকেই। অনেক ক্ষেত্রে যা স্থায়ী পঙ্গুত্ব এমনকি মৃত্যু ঝুঁকিও তৈরি করছে। একটা বার্নের একটা প্যাটার্ন থাকে, যেমন গরম পানিতে পোড়া, গরম তেলে পোড়া, আবার আগুনে পোড়া। এই সমস্ত বার্নগুলো সাধারণত আলাদা। আমরা যখন দেখেছি যে টিপিক্যাল বার্ন শুধু হাতের তালুতে এবং এটা হলো ডিপ বার্ন, যখন আমরা পেশেন্টকে আশ্বস্ত করে লোকজন সরাই দিয়ে যখন আমরা জিজ্ঞেস করি তখন তারা আসল ঘটনা বলে। ডাক্তার শরীফ জানান, এসব ঘটনার পেছনে রয়েছে মাত্র 2টি সাধারণ উপাদান। একটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সংক্ষেপে পটাশ, অন্যটি সাধারণ খাবার চিনি। আলাদাভাবে সাধারণ মনে হলেও নির্দিষ্ট উপায়ে একত্রিত হলে এই উপাদান দুটি সৃষ্টি করতে পারে ভয়ঙ্কর প্রতিক্রিয়া। পটাশ, চিনি এবং পানি এই 3টা মিশ্রণে যখন দিয়ে দেয় প্রচন্ড রকম তাপ সৃষ্টি হয় হাতে। এই তাপ সৃষ্টি হয়ে বার্ন হতে থাকে, কিন্তু তারা আগে মোটিভেটেড থাকে যে আপনি কিন্তু ফেলবেন না, যার কারণে এটা খুব ডিপ বার্ন হয়ে যায়। এই চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী এই ফাঁদের আড়ালে রয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন, তন্ত্রমন্ত্র আর অলৌকিক শক্তির গল্প শুনিয়ে মানুষের বিশ্বাসকে পুঁজি করছে। আর সেই বিশ্বাসের মূল্য দিতে হচ্ছে পোড়া শরীর আর আজীবন পঙ্গুত্ব নিয়ে। কিন্তু ডাক্তারের দাবি কতটুকু সত্য, এর বিজ্ঞানটাই আসলে কি? সাধারণ পটাশ আর চিনি কি সত্যি কোনো অলৌকিক শক্তি বা দিনের আসর তৈরি করে? এই রহস্য উন্মোচনে আমরা সোজা চলে যাই ফার্মেসিতে, যেখান থেকে সংগ্রহ করি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং মুদি দোকান থেকে কেনা হয় চিনি। রাসায়নিক এই বিক্রিয়া সত্যতা যাচাই করতে কেনা 2টি উপাদান নিয়ে আমরা হাজির হই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। আমাদের অনুসন্ধানে সহায়তা করেন এই বিভাগের অধ্যাপক ও গবেষক ডক্টর মোহাম্মদ আহসান হাবিব। মাত্র কয়েক সেকেন্ডের একটি বিক্রিয়া কিভাবে মানুষের হাত ঝলসে দিচ্ছে, কিভাবে জিনের রাগ আর তদবিরের গল্প শুনিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। আর আমাদের গোপন অনুসন্ধানে উঠে আসা সেই চাঞ্চল্যকর সূত্র, যার যোগসূত্র মিলেছে হাসপাতালের বেডে শুয়ে থাকা ভুক্তভোগীদের সঙ্গে। সে গল্প নিয়ে ফিরছি ছোট্ট একটি বিরতির পর।